সবাইকে স্বাগতম জানাচ্ছি সাফল্যের গল্প সাদা মনের মানুষের খোঁজে আমাদের পথ চলা। আজকের এই নতুন আরেকটা পর্বে আমরা এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি যিনি আমাদের শ্রদ্ধাভাজন অত্র এলাকার মানিকচুর উপজেলার একজন কৃতি সন্তান এবং কৃতি শিক্ষক, আমি যাকে বলবো জনাব আতিউল ইসলাম স্যার, সাবেক প্রধান শিক্ষক তিনটি উচ্চ বিদ্যালয়, সুনামধন্য স্কুল তিনটি উচ্চ বিদ্যালয় এবং বর্তমান চলমান সভাপতি দুর্নীতি দমন কমিশন মানিকচুর উপজেলা। আমরা সরাসরি স্যারের কাছে চলে যাব। স্যার কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। তো তোমরা আমার সাক্ষাৎকার নিতে আসছো, আগেই তো বলা হয়েছিল, তো আজকে সময় দিতে পারলাম, তোমরাও আসতে পারলে এই জন্য আমি আনন্দিত। তো তোমাদের যে ইয়াটা সাফল্যের গল্প একটা পেজ, এটা আসলে সবাই মাথায় আসার কথা না। তুমি তো সরাসরি আমার ছাত্র, মানে আমার ছাত্র একজন যে ক্রিয়েটিভ এরকম সৃজনশীল কিছু চিন্তা করতে পারছে বা পারে, এটাও আর একটা সাফল্য। আসলে স্যার আমাদের এই উদ্যোগটা আসার একটাই অর্থ যে আমরা আমাদের অনেক যারা আমরা অনেক মুরব্বী বলবো, যারা অনেক প্রতিভাদেরকে আমরা হারিয়ে ফেলছি বয়সের ভারাক্রান্তের কারণে, ক্রমান্বয়ে দুনিয়ার চলচ্চিত্র নিয়মের কারণে তারা দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমরা নতুন প্রজন্মকে ওনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানের আবির্ভাব। এজন্য স্যার আপনি আপনার পরিচয় একটু বলতেন। আমার পরিচয় হলো, আমার নাম তো সনদ পত্রের নামটা মোহাম্মদ আতিউল ইসলাম, আর এমনি ডাকে আতাউল স্যার বলে। এটারও একটা কারণ আছে। আমি এসএসসি পরীক্ষা যখন পরীক্ষা দিই, তখন কুমিল্লা বোর্ড, আমি চট্টগ্রাম ফটিকছড়ি এলাকার থেকে এসএসসি পরীক্ষাটা দিই। তো আমার নামটা ঠিকই সব জায়গায় রেকর্ড ঠিক ছিল। যখন রেজাল্ট প্রিন্ট হইয়া যখন আমার কাগজপত্র হাতে বললাম, তখন আতিউল ইসলাম, আসলে আতাউল ইসলাম। ওই যে কারেকশনটা করি নাই, যার ফলে আতিউল ইসলাম মাস্টার্স পর্যন্ত ওইভাবে রেকর্ডটা হইলো আর কি। স্যার জন্ম কোথায় হয়েছিল স্যার? জন্ম আমার মূলত ভারতের পশ্চিম ত্রিপুরা রাজ্যের এই যে সোনামুড়া সাব ডিভিশন, যেটা শহর, সিপাতলি, হ্যাঁ সিপাতলি জেলা এখন বর্তমানে। তখন সিপাতলি জেলা এরকম ছিল না, ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা বলতো। তো আমার জন্মটা ওইখানে বলতে আমাদের সোনামুড়া সাব ডিভিশন যে শহর বর্তমানে, শহরটার দক্ষিণ ঘেঁষায় হলো গুমতি নদী। গুমতি নদী উত্তর পাড়ের গ্রামটা বেজিমারা, এটাই আমাদের বাপদাদার গ্রাম। আমরা আসলে 62 সনে যখন হিন্দু মুসলিম দাঙ্গা হয়, ওই দাঙ্গাতে অনেক মানুষ কিন্তু ভয়ে দেশ পরিবর্তন করে তৎকালীন পাকিস্তানে চলে আসে। চলে আসে আমাদের ওইখানে জায়গা জমি সবকিছু আমরা এক্সচেঞ্জ করি একটা হিন্দু পরিবারের সাথে। 14 গ্রাম মুন্সিয়াড ইউনিয়নের সাদিয়ানি গ্রাম, যেটা মুন্সিয়াড ইউনিয়ন, একটা দাস বাড়ির সাথে আমরা চেঞ্জ করি। চেঞ্জ করলে ওখানে যে জায়গা জমিনগুলি তাদের, এগুলি হয়ে গেছে আমাদের, আমাদের গুলি হয়ে গেল তাদের। এইটা হলো 62-তে চেঞ্জ হলো। তখন বয়স কত ছিল? আমার বয়স 4 বছর বা কত বছর হইতে পারে। আচ্ছা, কিন্তু মূলত আমার 62-তে হলো সনদের তারিখটা, ক্লাস 9-এ বয়স কমাই দেওয়া হয়েছিল। আমার বয়স চিন্তা করলে আসলে 59-এ হয়তো আমার জন্ম প্রকৃত। আমি 65 সালের লড়াইটা কিন্তু মসজিদে যে ওই পাকিস্তানের পক্ষে হুজুরে দোয়া করতো, তখন আমি শুক্রবারে নামাজে যেতাম, তবে পিছনের কাতারে দাঁড়াইতে হইতো আর কি। হ্যাঁ, ওইটা মনে আছে, ছোট ছেলের জন্য। জি জি। তখন ওইখানে আমি প্রাইমারিতে ঢুকলাম বোধহয় ইয়াতে 68-তে ক্লাস 2-তে, 67-তে ক্লাস 1-এ, কুমিল্লায়। হ্যাঁ ওইখানে আমাদের জায়গাতে আমার বাবা একটা জায়গা দিছিল বাড়ির সামনে, ওখানে একটা প্রাইমারি স্কুল আমার মতো যেরকম শুরু করছিলাম ওইরকম শুরু করছিল। ইট গাঁথা একটা ঘর করলো, শুরু করলো, সেটা অনেক লম্বা কথা। এটা হলো সচিব মমতাজ সাহেব, তখন সিটি ইউনিভার্সিটির ছাত্র। উনি খুব গরিব ঘরের সন্তান। তো আরো পরিষ্কার হবে, উনি আমাদের যে প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন কবিরের মেয়ে শিলুকে বোধহয় বিয়ে করছে, ওর ছেলেকে বিয়ে করাইছিল।
তো সঙ্গত কারণে ঘট সংসারটা হয় নাই বোধহয় পরে। আচ্ছা। তো মমতাজ সাহেব সচিব পর্যন্ত হয়েছিল পরে মুক্তিযুদ্ধে, ফ্রিডম ফাইটার। জি জি। আমার ইমিডিয়েট বড় ভাই ধনা মিয়া যেটা ফ্রিডম ফাইটার, ওনার সাথে ফ্রিডম ফাইটার ছিল। আপনার পরিবারে কয়জন ছিলেন আপনারা? তো ওনার আমার হাতে করে শিক্ষক। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারের ভাই বোন কয়জন ছিলেন? আমরা ভাই বোন 5 ভাই ছিলাম, 2 বোন। তো 1 ভাই মারা গেছে, 4 ভাই আছি। এখনো আছেন? আছি। আপনার আব্বা আম্মা? আব্বা আম্মা মারা গেল 93-তে, তারপর 2007-এ। তো ফ্রিডম ফাইটার যেটা আমার ইমিডিয়েট সে বাইচা আছে, ধনা মিয়া বললেন। আর এর বড়টা অবসরপ্রাপ্ত সেনা সদস্য, উনিও বাইচা আছে। আচ্ছা, আপনি বললেন স্যার ওই যে যিনি সচিব হয়েছে উনি আপনার প্রথম শিক্ষক ছিলেন ওইখানে? প্রথম শিক্ষক উনি। আমাদের বাড়িতে ইউনিভার্সিটিতে গেলে আমার মায়ে খাওয়াইতো, আমার বাবা ও আমার চাচা সুরুজ মিয়া গণি মাস্টারের বাবা, যেটা ওরে টাকা পয়সা দিত, গরিবের ছেলে। উনি সচিব পর্যন্ত হয়েছিল। হয়তো উমরাতে যাওয়ার পরে, আজ থেকে 5-6 বছর আগে, উনি মাথা ঘুরে পড়ে যাওয়ার পরে ওইখানে মারা যান এবং সৌদি আরবেতে তার কবরস্থ হয়। এটা একটা স্মৃতি আমার। আচ্ছা স্যার, ছোটবেলায় তো অনেকের অনেক ধরনের গল্প থাকে, আপনার এমন উল্লেখযোগ্য গল্প আছে কিনা ছোটবেলায়? এই যেমন গল্প এরকম, আমি ক্লাস 5 পর্যন্ত তো পড়লাম, 71 সালে ক্লাস 5-এ উঠলাম। আমি ক্লাসে কখনো দ্বিতীয় হই নাই, প্রথম থাকতাম। আমার একটা মনে পড়ে, আমার পাশের বাড়ির রোকন মোল্লা নাম ছেলেটার, আমার ক্লাসমেট। তো তার বাবা তাকে প্রতি বছর মারতো প্রত্যেক রেজাল্টের পরে। বদলিওয়ালার ছেলে ফার্স্ট হয়, তুমি কেন ফেল করো নাকি? তা আমি শুনলে হাসতাম যে মারলে কি ফার্স্ট হয়। এটা একটা কিছু মনে আছে আমার। হ্যাঁ, আর বিশেষ করে আমি যখন ক্লাস টপ কেন, কিন্তু আমি ক্লাস 3 থেকে 2 থেকে 4-এ উঠছি। আমাকে স্যারে 4-এ উঠাই দিছে। আর 4 থেকে যখন 5-এ উঠলাম, আবার 5-এ পড়তে পারলাম না, অটো আবার 672-তে। 5-এ কেন পড়তে পারেন নাই স্যার? হ্যাঁ, 5-এ কেন পড়তে পারেন নাই? পড়তে পারেন না, যুদ্ধের বছর তো। আচ্ছা, বিরাজমান পরিস্থিতি চারিদিকে, যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ লেগে গেল, যুদ্ধের বছর, তার ক্লাস কাজ সব শেষ। তো অটো আবার ক্লাস 6-এ সবাই অটো পড়তো, অটো ভর্তি হইতো আর কি। আমিও 72-তে যখন আমার বাবা সঙ্গত কারণে 16 কানি ধান্য জমি, 5 কানি বসত বাড়ি, এত সুন্দর বাড়িঘর, কোন এক লোকের সাথে রাগ করে বিক্রি চলে আসলো, বিক্রি করে কুমিল্লা থেকে, চৌদ্দগ্রাম থেকে আইসা এই সাপমারা নামের যে গ্রামটা মানিকছড়িতে, এই গ্রামে 25 কানি ধান্য জমি পাইলো। এক হিন্দু ভদ্রের খামার বাড়ি ওইটা নিল, অনেকগুলি পাহাড় কিনলো। কিন্তু আমার ভাই বেড়াদার যদি বড়, ওরা তো ঢাকায় থাকে, সিভিল চাকরি করতো, এরা কান্নাকাটি করে আর আসে নাই। এরা 6 মাস 1 বছর আসে নাই, রাগ করে বাবার সাথে কেন এই পাহাড়ে ঢুকলো আর কি। আপনি কত নাম্বার? আমি হলাম ভাই বোনদের মধ্যে লাস্ট জনের আগে, সেকেন্ড ইমিডিয়েট বড়। আচ্ছা, আপনার বড়র মধ্যে বোন আছে কি? বোন বড় মারা গেছে কিছুদিন আগে, আর ছোট বোনটা আছে, ওই যে সাপমারা সিরাজ মেম্বার ওয়াইফ। তোর 2টা ছেলে ভালো চাকরি করে, একটা ইঞ্জিনিয়ার আর একটা এনজিওতে ম্যানেজার। আর একটা বড় ছেলে আছে খুরশেদ, এরকম মেয়ে আছে 2টা। আচ্ছা স্যার, যুদ্ধের সময় কি আপনি কুমিল্লাতে ছিলেন? কুমিল্লাতে পুরা যুদ্ধের বছর। আচ্ছা, একটা জিনিস, ছোট বাচ্চারা তো যুদ্ধ কি জিনিস বা এই জিনিসগুলো তো বোঝে না এখনো বর্তমানে। আমি পুরা বুঝি, আমি তো অনেক বাঁচার জন্য অনেক জায়গায় দৌড়তাম। ভয় পাইতেন? আমি, আমার একটা জিনিস মনে পড়ে, মমতাজ সাহেব যেটা সচিব বললাম, তার মামাতো ভাই বা ফুয়াতো লালু মোল্লা, লাল মিয়া, উনি চাকরি করতো ছোটকালে মনে আছে। ওনার ওয়াইফটা 6-7 দিনের একটা বাচ্চা। আমি কিন্তু কি করতাম, ওই লাকসাম রোডটা তো ওই গ্রামটার উপর দিয়ে গেছে, 14 গ্রাম টু লাকসাম, আমাদের গ্রামের মধ্যে দিয়া রোডটা। পাঞ্জাবিরা যখন টল দিত, মানে টল বলতে 14 গ্রাম ক্যাম্পে আসতো, সেখান থেকে আবার হরিকোট ক্যাম্পে চলে যেত, সকালে মুভ করতো, বিকালে আবার ওইদিকে মুভ। তখন 2-1 দুষ্ট পাঞ্জাবি সৈনিক ছিল, ওরা দলের থেকে গ্রামে ঢুকে যেত।
গ্রামের দিকে নারীদেরকে দর্শন করতো অনেক সময় প্রকাশ্য। এই ছোট বাচ্চাটা কোলে, লাল মিয়ার বউয়ের, আমি তো ছোট 5 ভরি 10-12 বছর বয়স, আমি সবটি মহিলাকে আমি সরাইতাম, মানে বোর্ড থেকে দক্ষিণ দিকে সরাইতাম। তারা যখন মুভ করতো আমি জানি এরা যাইবে, ওই বাড়ির সব মহিলা সরাই দিতাম, সরাই দিয়ে সবটি সরিয়া যায়। ওর ছোট বাচ্চা তো দৌড়তে পারে নাই, ওরে ধরছিল, আমি দেখছি আমার সামনে। আমি উর্দু কথা বলতাম, আমি ছোট বাচ্চা একে ক্ষতি করো না, মানে উর্দু ভাষা দিয়ে বলছি তখন। তখন তারা কি মনে করে এই মহিলা ছাড়িয়ে দিছিল, এটা কিন্তু খুব দাগ কাটে এখন আমার। আপনার কাছে খুব ভালো লাগে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস একটু জানতে চাই, এই ছোটবেলায় আসলে আপনাদের শুরুটা তো আসলে স্ট্রাগল দিয়ে, সারা জীবনটা স্ট্রাগল করে, এখনকার যারা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, এরা তো খেলার অনেক সুযোগ পায়, কিন্তু আপনার যে সময়টা খেলা, সেই সময়টা দেখা গেছে স্ট্রাগল। খেলা বলতে তখন খেলাধুলা, যেমন ফুটবল খেলতাম আমরা, ওই যে খড় দিয়া খের আছে না, খেরের পোটলা বান্ধা বলের মতো করে ওইরকম দিয়ে খেলতো। এখন রবারের ওই যে কভারওয়ালা বল তখন দেখা কিন্তু টপ ব্যাপার। একটু বড় টড় যারা হাই স্কুল পড়ে তারা হয়তো এরকম দেখতো। তারপরে এরকম এখন অটো এই বল না, তখন তো মুখটা সেলাই করা, জুতায় যেরকম ফিতা লাগায় এরকম ভিতরে ব্লাডার থাকতো, ওইটারে ফুলাইয়া বাতাস দিয়া মাথাটার ফেঁসাইয়া শোয়াইয়া এরপরে জুতার ফিতার মতো এরকম বানতে হইতো। ওই বলটা কিন্তু বলের মতো লাগতো না, এটা একটু লম্বা লাগতো। এগুলি খেলতে আরাম পাওয়া যেত না। এখন যেরকম চিকন ছিদ্র এত আধুনিক বল তখন ছিল না। ওইরকম বিরাজমান পরিস্থিতি মানুষ কি বাচ্চারা কি খেলাধুলা করতো? ফুটবল খেলতো বাচ্চারা, জাম্বুরা দিয়ে খেলতো, খেরের পোটলা দিয়ে খেলতো তো। আপনি এই যে হাডুডু খেলতো। আপনি কোনটা পছন্দ করেন? আর ওই ডাংগুলি, যেটা এখন ক্রিকেট কয়, একটা ডান্ডা এরকম থাকতো, এইভাবে বসাইতো ছোট একটা, এটারে দিয়া কেমনে জানি বাড়ি মারতো, এটা অনেক দূরে যাইতো ছোটটারে নিচের থেকে, এটা ডাংগুলি খেলা বলতো। আমি আসলে এরকম কোন খেলাধুলায় তখন কোনটাতে ওইরকম আগ্রহ না। ফুটবলের খেলার সময় নামতাম একটু, আমি মেধাবী ছাত্র বিধায় আমার খেলার দিকে ঝুঁক ছিল না, পড়ালেখার দিকে ঝুঁক ছিল। আমি মেধাবী বলতে হয়তো পরবর্তীতে আমি সচিব টচিব বিসিএস ক্যাডার ম্যাডার হইতে পারলাম না, মানে সঙ্গত কারণ আর বিসিএস লাইনে যাই নাই আর কি, বিভিন্ন ট্রাগল। তো খেলার বলতে আমি হাডুডু খেলার মধ্যে যাইতাম, এটা ধরলে সোজা, ধরতে পারলে অনেকজনে ধরে, ওইটাও জানি না। এরপর আমি কি করছি, আমি কোমরে বা পায়ে না ধরে এক্সেলে ধরছি গলার মধ্যে, এমনি ছেলে মানে ছুটে যাওয়ার জন্য যখন এরকম করছে, আমার এখান দিয়ে কাইটা গেছিল, তখন 70 সালের কথা আর কি। আমি যখন থুতু ফেলি তখন যে থুতু এদিক দিয়ে আসে না, আমার এটা নিচে দিয়ে থুতু বাইর হয়। তখন আমার মনে আছে মোহাম্মদ আলী এক আর্মি ভাই, বড় ভাই, তো ওনার ভাবি রাবিয়া ভাবি, ওনায় বললাম ভাবি আমি বাড়িতে কেমনে দেখাই, আমার তো কাইটে গেছে। তখন পাকিস্তান হলে মলম ছিল, বাম বাম খুব লাগাই দিলে কিন্তু জোড়া লেগে যেত, এরম দিয়ে আমি আর ভাত খাই না। তো মা কয় তুই ভাত খাস না খা, আমি কই ভালো লাগে না, এমনি এমনি কথা বলি, এটা কাইটে গেছে তো ফুলে গেছে, এডি মনে পড়ে আর কি। ছোটবেলা খেলার তো আমি এক্সপার্ট না, আমি পুরস্কার পাইতাম স্কুলে, 2টা পুরস্কার পাইতাম, একটা সুন্দর হস্তাক্ষরের জন্য, আর গণিতের প্রতিযোগিতায়, গণিত পরীক্ষা হইতো একটা কি, ওইটাতে ফার্স্ট হইতাম। আর ওই যে সুন্দর হস্ত লেখার জন্য আর মেধাবী হিসেবে ফার্স্ট প্রাইজটা পাইতাম, এরকম। আর ছোটবেলা কি হইতে ইচ্ছে করতো স্যার? ছোটবেলা মানে একটা ইচ্ছার বিষয় আছে না, আসলে ইচ্ছাটা সুযোগ হয় নাই কেন, এমনি তো একটা ইচ্ছা ছিল। কি ইচ্ছা ছিল স্যার? ইচ্ছাটা ছিল যে যদি পড়ালেখা করতে পারতাম, হয়তো এরকম শিক্ষক হব এই ধরনের আশা করতাম না, যদি ডাক্তার হইতে পারতাম, মানে এরকম, এটা যে রচনা পড়া এরকম না, আসলে মন থেকে। ডাক্তারি কেমনে পরে তো বুঝি না, বড় হইলে দেখি না, বড় হয়ে সুযোগটা হয় নাই, সঙ্গত কারণে হয় নাই। কেন
আমি যখন ওইখান থেকে লইরা এই দেশে আসলো, এদের স্কুলে নাই, আমি তো হতাশায় কান্নাকাটি করলাম। পরে ভাগ্য ভালো, ওই যে ওই ভদ্রলোক, যেটা উনি ভদ্রলোক, ওর বাড়ি 3 মাস রাখলো। কোন ভদ্রলোকের কথা স্যার? এটা হলো ওই যে ফকির আজম কাজিরহাটের গুন্নি বোসা বলতো, চিটাগাঙ্গের নামগুলি তো একটু বিদঘুটি ছিল। গুন্নি বোসা, গুন্নি বোসা কাকা আমার ওর বাড়িতে রাখলো 3 মাস। আমরা বাড়ির থেকে চাউল টান নিয়ে যেতাম। তো ওইখানে ভালো লাগে না, মানে ভালো লাগে না চিটাগাঙ্গীয় কালচারে এখনো আদি কালচার। ওনার সাথে সম্পর্কটা কিভাবে হয় আপনাদের? ওটা ওই যে আমাদের এখানে গরু ছাগল কিনতে আসতো, সাপমারা ধান কিনে নিত বস্তা বইরা, গরু ছাগল কিনে নিত। তখন ওই সুবিধা আমরা বাড়ির ভাত টাত খাইতে খাইতে এটা আমি মানে ইয়া বাইর করি, বাপ মা তো বনের ভিতরে আসছে, আমি কেমনে পড়তে পারি। আমি কাকা চিটিং ভাষা তখন জানতাম না। আপনার দেশে স্কুল আছে, হাই স্কুল আছে? আছে। আমার বাড়ির তো 1 কিলোমিটার দূরে বুসপুর ন্যাশনাল হাই স্কুল। কত সালের দিকে স্যার এটা? এটা হলো 72 সালে মাঝামাঝি চলে এসেছি। আমার কিন্তু 5-6 মাস কিন্তু এখান দিয়েও যাইতে আছে বছরের। তো উনি নিয়ে আমার বাবাও গেছিল, তো উনিও গেছে বুসপুর ন্যাশনাল স্কুল। তখন দেখি যে আমি যেরকম স্কুল প্রতিষ্ঠা করছি, আমার প্রমোদ তালুকদার স্যার, উনি বিকম পাশা ছিল, উনি একটা নতুন স্কুল করছে ওইখানে। একটা গুদামঘর দেখলাম, ইট গাঁথার নতুন কয়েক রুম, বর্তমান বুসপুর ন্যাশনাল কলেজটা আর কি। আমার বাবা বলে যে স্যার, আমার ছেলের, আমরা কুমিল্লার লোক, আমরা এই সাপমারায় বন জঙ্গলে এসে গেছি, ওখানে তো স্কুল কলেজ নাই, আমার ছেলেটা আপনার স্কুলে যদি যে কয়েক মাস তো চলে গেল বছরের, তো আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু নতুন মানুষ আসছে, আসলে তো পড়ালেখার দরকার, ছেলেটা যেহেতু আগ্রহ আছে, আমি ভর্তি করাবো। ভর্তি করাই দিছিল। এবং ওই স্যারে বেশি আমাকে আদর করতো, মানে ওইখানেও ফার্স্ট হইতাম। হ্যাঁ, আমার তখন বেতন আসিল ক্লাস 8-এ আসিল 60 টাকা, মনে আছে, 6 to 8 60 টাকা মাসে। 9-10-এ গেলে তো 5-6 টাকা এরকম মাসিক বেতন। উনিও নতুন স্কুল করছে, প্রতি মাত্র 9-10 নতুন খুলছে। তো 9 খুলছে, কিন্তু উনি সায়েন্স খুলে নাই। দুর্ভাগ্যটা ওই যে ডাক্তার হইতে পারলাম না। উনি বললো, আতাউল তুমিও গেলে, আমার স্কুলটা কেমনে চলবো? আরো 2টা ছেলে চলে গেছে বুসপুর মডেলে, ওইখানে সায়েন্স আছে। স্যার আমি কি করতাম, আমি তো ডাক্তারি বললে নাকি সায়েন্স ফরন লাগে। আরে বেটা, বড় হইলে ফরন যায়, আমারে কয়। আসলে তো বড় হইলে সায়েন্স পড়া যায় না, 9-10-এ না বের ওইখানে পড়া যায় না। তো যেহেতু স্যারের প্রতি বেশি শ্রদ্ধা বিশ্বাস, উনি যেটা বলছি বিশ্বাস করছি। কিন্তু যখন এসএসসি পাস করলাম, দেখি যে সায়েন্স পড়া যায় না, পড়লেও আমি ভালো রেজাল্ট করবো না। এসএসসি কত সালে পাস করছেন? আমি 77 সালে বুসপুর ফটিকছড়ি করোনেশন সেন্টার থেকে আমি এসএসসি পাস করি আর কি। তখন 2200 ছেলে মেয়ে পরীক্ষা দিছিল ওই সেন্টারে। ওটা কি পুরা ফটিকছড়িতে একটা সেন্টার ছিল। এরকম অনেক গল্প আছে। আমি যখন এনে এসএসসি পাস করলাম, তখন আমি কই যে চিটাগাঙ্গীয় ভাষা কালচারটা আমার ভালো লাগে না, কুমিল্লার ওইদিকে ছেলে তো। তো আমার একটু হিংসা বিদ্বেষ করে, ওই যে আমরা বাইরে থেকে আসছি, অনেকে রিফিউজি ডাকে। রিফিউজি মানে কি? রিফিউজি মানে যাদের স্থায়ী বসবাসের জায়গা নাই। আমি কেন রিফিউজি নেই, আমাদের কত জায়গা, আমাদের সব মারা। আমার তো ঘিন লাগতো, রাগ করে আমি বললাম যে আমি ভিক্টোরিয়া কলেজ পড়বো কুমিল্লায়। ভিক্টোরিয়া শব্দটা জানি এই জন্য, আমার বাবার একজন ছোটকালে ক্লাসমেট ছিল ওইখানে, প্রফেসর আমিনুল ইসলাম, কুমিল্লা শহরের ভিক্টোরিয়া কলেজ। আমার বাবার খুব কাছের মানুষ, ক্লাস 3 পর্যন্ত ওনার সাথে পড়ছিল। উনি কিন্তু ইকোনমিক্স এর হেড, যাইয়া দেখি যে আমি ইকোনমিক্স এর হেড ওই স্যার ভিক্টোরিয়া কলেজে। হ্যাঁ, ওই রানের দিকের দক্ষিণ পারে ওনার বাসাটা। এখনো ওই বিল্ডিংটা আছে, পুরান বিল্ডিং, 2টা সিংহর মূর্তি আছে না। রানের দিকে হলো নান্নার দিকে,
একটা দিঘির পারে হলো ভিক্টোরিয়া কলেজ, আরেকটা দিঘি আরেকটু পূব দিকে, ওইটারে নানুয়ার দিঘি বলে বোধহয়, নানুয়ার দিঘি এরকম হতে পারে। আর ওইটা রানীর দিঘি বোধহয়, ভিক্টোরিয়া কলেজের পাশটা। তা আমার বাবা নিল, আমি ইসলাম প্রফেসরের বাসায় নিল। আমি তো এই গ্রাম থেকে গেছি, হাজার হইলো। হ্যাঁ, তো আলিমত দা কেমন আছে? আমার বাবার নাম আলিমত। আরে ভাই, তুমি তো বড় শিক্ষিত, আমি তো রামগড় আছি। তোমার রামগড় কইতো, প্রসিদ্ধ মানুষের কাছে রামগড় গুলি চিনত, কারণ ওই সম্প্রদায়ের আত্মীয় কতটির এখানে ছিল, এদেরও আসিল। আরে কি হয়েছে, বনে জঙ্গলে গেলাগা, তুই ছেলেরা লেখাপড়া করছে কেমন? আরে ভাই, এটা ফটিকছড়ি মটিকছড়ি কোথায় কোথায় ফোলাও আগ্রহ আছে, জানতে আছে সিবাস করছে। আমি এখন এই দেশে পড়বো না, তুই আমার এই জায়গায় তোমার রেজাল্ট কিরম? আমি দেখাইলাম, তুই দেখে কয় যে আলিমত ভাই, তোমার ছেলে তো আর্টসের হইলেও ভালো রেজাল্ট করছে। তখন আমি 537 নম্বর পাইছিলাম টোটাল 600 নম্বরের মধ্যে। তো না না, এটা এত কঠিন হবে না, তুমি কালকে অফিসে যাইবা, দেখবে আমি একটা অফিসে বসা দেখবে আমার ঢুকলেই। তা আমার কাছেও যাইতে হবে না, তুমি ওই কেরানি কাছে একটা ফর্ম নিবা, এটা ফিল আপ করে আবার জমা দিয়ে দিও, ভর্তির আবেদন ফর্মটা। তো ইন্টারভিউ বোর্ড আমার দেখবা। হ্যাঁ, তো ইন্টারভিউ বোর্ডে ফেস হইলাম পরের দিন। তখন আমার শুধু জিজ্ঞেস, তোমার নাম কি, বাড়ি কোথায়, কি? আমি কইলাম, আর কিছু জিজ্ঞেস না। পরে দেখি যে আমার ভর্তির লিস্টে আমার নাম আছে। হ্যাঁ, আরো কদিন পরে দেখি, মাসখানেক পরে নোটিশ বোর্ড দেখি আবার, মানে অনেক ছেলে মেয়ে দেখে, আমিও দেখি, দেখছি এনে 12 জন না কজন একটা নাম আছে। আমার নামটা 4-5 সিরিয়াল বা এরকম হইতে পারে। আমার নাম এখানে আসবে কেন? কি কি নোটিশ? পরে দেখি যে উপর দিয়ে লেখা আছে বিভাগীয় বৃত্তিপ্রাপ্ত ছেলেদের। মাইয়া ছিল না ওইখানে, মাইয়া তো ইদানিং মাইয়া ভর্তি করে। হ্যাঁ, তখন এরকম সিস্টেম, শুধু ছেলে। ছাত্রছাত্রীর তালিকা। আমি আবার কি বৃত্তি পেলাম মনে মনে কই আর কি। আমি আবার ভিতরে গেলাম এক ক্লার্কের, ভাই এই তালিকাটা কিসের বৃত্তি এগুলি? আরে ভাই, তুমি বোঝো না, এটা হইলো চট্টগ্রাম বিভাগে যারা ভালো নাম্বার হয়েছে এমন ছাত্র তুমি আছো এখানে, আর 2-1টা আছে বোধহয়, আর অন্য জায়গার। তো তুমি ভালো রেজাল্ট করছো, এখানে নামটা এসে গেছে। আমি কি এটার নামটা হলে কি করব? তোমার কি করব, তুমি এখন 1 টাকা ছাড়া পড়বা 20 বছর, তোমার বেতন লাগবে না, কিচ্ছু লাগবে না, তোমার আরো কিছু ক্যাশ টাকা দিব গভর্নমেন্ট কলেজ। বাবা, এটা তো ভালো কথা নাকি? তো আবার আমার কদিন পরে একটা ছবি লাগবে, কার্ড করতে হবে, এইটা সেইটা। আমি দিলাম, কার্ড একটা বানাই দিল রেশন কার্ডের মতো। আবার যখন ওই ফার্স্ট ইয়ারের 700 টাকা পাবো, এই 700 টাকা দিল। 700 টাকা কিন্তু এখন প্রায় 20-30 হাজার টাকা সমান বর্তমান। হ্যাঁ, আমি আবার মাংনা পড়ি, বেতন লাগে না, এই 700 টাকা দিয়ে অ্যাটাচি কিনলাম, এই কিনি, প্যান্ট ট্যান্ট সিলাই এসে করি। সেকেন্ড ইয়ারে যে আবার 600 টাকা দিছে আমারে, 1300 টাকা পাইছিলাম জীবনে ওই ভিক্টোরিয়া কলেজে। ইন্টার পাস কত সালে করা? এটা 19 সালে ইন্টার পাস করলাম। করার পর আবার মাথায় আসলো যে আমি গাইলাম ডাইনে বামে, যে এইখানে ভিক্টোরিয়া কলেজের অনার্স পড়লে কি হবে, আর সরাসরি বিশ্ববিদ্যালয়ে পড়লে কি হবে। তখন এক ভদ্রলোক জানে, যে সরাসরি পড়লে ওইখানে যারা পড়ায় তারাই প্রশ্ন প্রণয়ন করে, আর এইখানে পড়লে এই প্রশ্ন তারা প্রণয়ন করার ক্ষমতা তাদের নাই। প্রশ্ন সিটাই বিশ্ববিদ্যালয় থেকে আনতে হয়, পাঠায়। আমি যারা প্রশ্ন বানায় তার কাছে পড়ি। এখন ব্যাপার হলো যে আমি সিটাং বিশ্ববিদ্যালয় চিনি না, মানে এইদিকে ছেলে হলো জীবনে যাই না, আমি চিনি না তো। আমি যে লজিং থাকতাম শাসনগাছা, ওরা কিন্তু হাই সোসাইটির ফ্যামিলি আর কি, বাচ্চাগুলি 7-এ পড়ে। নাসিমা আমার ছাত্রী, আমি গেলাম, নাসিমা আমি তো ইন্টিমেট পাস করলাম, আমি এখানে আর পড়বো না, আমি চলে যাবো,
তোমাদের আবার টিচার রাখবে, হাউস টিউটর আর কি। ওদের বাসায় থাকতাম, খাইতাম। শাসনগাছা ডাব্বারেশ্বর বাসার পাশে নিজাম হাউসে, এটা অনেকে চিনে, ডাব্বারেশ্বর গুলো চিনে, ট্রেন লাইনের ক্রস এই সাইডে আর কি শাসনগাছা। তো কয় স্যার আপনি চলে যাবেন, 2 বছর তো আপনি আমাদেরকে পড়াইলেন, এসেই ছোট ছাত্রটা এখন কর্নেল, মানে নিয়াজ মাহমুদ, আরে নিয়াজ মাহমুদ আপনার ছাত্র? হ্যাঁ, ওই পড়াইতাম যেটা কর্নেল এখন। মেয়েটা আছে গুলশান, বিয়ে হয়েছে, গুলশানের হাজবেন্ডের বাড়িঘর এখনো আছে, তাদের সাথে এখনো আমার সম্পর্ক আছে। 28 বছর পরে আমার সম্পর্ক হয়েছে, যোগাযোগ হয়েছে। এখন তারা ফোন দিলে ফোন ধরে, অনেক স্মৃতি আর কি। তখন মানে গুলো স্যার এক কাজ করতে পারেন, তখন তো ওই যে টেলিফোন ডিজিটাল বলতে ওই যে আপনার টিপ দিয়ে এটা ছিল, আবার একটা ঘুরে ছিল এমনি, আর কোনো যোগাযোগ ছিল না। এদের বাসায় টেলিফোন সব আছে। তো যে এক কাজ করেন, আমাদের আপনার আগের যে শিক্ষকটা ছিল রফিক স্যার, উনি কিন্তু সিটি ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে আছে। এটি কইতে জানে ওই মেয়েটা, ফাইনাল ইয়ার কইতে জানে, মাস্টার্সে পরে কইতে পারে, শহরের মেয়ে তো। ওই স্যারের কাছে আপনি যাইলে বোধহয় আপনারে ভর্তি টর্তির সুযোগ করে দিত। আমি ওনারা আমি কেমনে ধরবো, কোনো ফোন নাই, কিছু নাই, ঠিকানা আমার কিচ্ছুই মনে নাই। স্যারে আসছিল যে কিছুদিন আগে একবার আম্মুকে দেখতে আসছিল, উনি শাহজালাল হলে থাকে এটা মনে আছে, আর যে উনি যে না রুমে থাকে এটা আমি লিখে রাখছিলাম। হ্যাঁ, ওই ছাত্রীটা, এটা ওনারও ছাত্রী, উনিও ছিল হাউস টিউটর। ওনার 2 তলায় 225 নম্বর কক্ষ, এইটা শুধু, আর কিছু কইতে পারে না। আমি আবার চিটাগাং গেলাম, ট্রেনে গেলাম, নাইমা তখন শাটাল বলে, শাটাল মানে তখন শাটাল মাটাল কইতে পারতাম, ট্রেন শাটাল ট্রেন আর কি। এটা নাকি ইউনিভার্সিটি আসে ছেলে মেয়ে, এদেরকে ফিরে নিয়ে আসে। তা আমার অনেক ছেলে মেয়ে উঠে তো স্টেশনে, তা আমিও জিগে এদের সাথে উঠছি। উঠে এই যে কোথায় নামে তারা, আমিও নামে যাই, চিনি না তো। 1 নম্বর রোড দিয়ে ওইখানে নামে যায়, আমিও নামে যাই। আবার ওইদিকে সামনের দিকে হাঁটে, আমিও হাঁটি। হাঁটতে হাঁটতে আবার দেখি যে ভিতরে যখন গেলাম তখন বিল্ডিং টিল্ডিং কতই দেখা যায়। শুরুতে শাহজালাল আমি জানতাম না। আমি যে ভাই তোমরা শাহজালাল হল চিনুনি? কই যে এটা দিয়ে শুরু হল। হ্যাঁ, আমি ঠিক আছে, এটাতে ফাইলাম। আমি আবার প্রায় 3টার পরে, 3:30 বেজে গেছে এখানে যাইতে। আমি চিন্তা করি, লজ্জা লাগে, কারে জিজ্ঞামো কি। তারপর নাম্বারটা মিটাই, দোতলায় উঠে দেখি যে সিঁড়ির গোড়ার না রুমটাই 225 দোতলায়। একটা ভদ্রলোক ওই যে রেস্ট করে বিকেলে ঘুম থেকে ওইটা মুখ টুক ধোয় না, এরকম উদম গায়ে, মানে জামা কাপড় নাই, উদম লুঙ্গি পরা, মুখ দিতেছে হলের মধ্যে। হ্যাঁ, ওই হলটার সামনে, দরজাটার সামনে। আমি বললাম আসসালাম আলাইকুম ভাই, আমি আসছিলাম। আপনি কোথেকে আসছেন? আমি কুমিল্লার থেকে আসছি। আপনি কাকে চান? আমি ভাই 225 নম্বর কক্ষ বলছে তো, এটাই তো 225, এইটাতে আসছি আমি। কার কাছে আসছেন? আমি রফিক ভাই, বড় ভাই। তো রফিক ভাইয়ের কাছে আসছেন। আচ্ছা বলেন তো কে পাঠাইছে আপনারে? আমি বললাম আমার এক ছাত্রী আছে কুমিল্লা শহরে, ওই মেয়েটাই আমার এই নাম্বারটা ছিল। এই মেয়েটার নাম কি? আমি নাসিম আহমেদ। আর 2টা ছেলে আছে, নিয়াজ আহমেদ, মাহতাব আহমেদ। তখন এই লোকটা আমার জড়াই দিল, আমি রফিক স্যার, ওনাদের স্যার। ওই তাদের নাম বলাতে জড়াই দিল। এখন রফিক ভাই আসলে আরেকটা ভর্তির বেলায় তার অবদানগুলি অন্যরকম। আমি জানতাম না যে কলেজে ডাবলিং করে। ডাবলিং মানে বন্ধুর সাথে বন্ধু থাকে, ছোট ছোট চিকন চিকন চৌকি, একটা পড়ার টেবিল। আমারে কিন্তু উনি এই ইয়াটার মধ্যে রাখে রাত্রে। হ্যাঁ,
আর ডাইনিং হল আছে, ওনার সাথে নিয়ে খাওয়ায়। আমি কি এটা বলতো ছাত্রদের ডাইনিং আর কি, এটা তো আর বাইরের হোটেল না। আমি খাই, পয়সা দিতে হয় না। উনি পয়সা টুইসা এমনি পয়সা না, এটা আমরা মাসে একবার দিই। উনি বলতে রফিক ভাই বলতেন। হ্যাঁ, এটা বুঝলাম মাসে দেয়, ছাত্র হিসেবে বোধ দেয়, 1 মাস খায়। কিন্তু থাকার বিষয়টা, উনি থাকে কোথায় মনে মনে বলি আর কি, ভাবি আর কি। উনি আসলে আমাকে পুরো সিটটাতে শোয়াইয়া উনি আরেকজনের সাথে থাকে, কিন্তু আমি পরে বুঝতে পারছি। আমি কি এতটুকু করলো এই ভদ্রলোক আমার লাই প্রায় তো 20-25 দিন। ওই যে এই পরীক্ষা দাও, এটা দিয়ে আবার দাও, আবার দিয়ে আবার দাও, এই ইকোনমিক্স দিলে আবার পলিটিক্যাল সায়েন্স হচ্ছে পরে, আবার স্টেম হিস্ট্রি আরেকদিন ডেট না এরকম করে। এমনি এমনি তো 20-25 দিন। আমাকে ওই ভদ্রলোক কোথায় আমার বাপ, কোথায় ভাই, কোথায় বিশ্ববিদ্যালয়, এগুলো চিনেও না। সাপ মারার লোক কি বিশ্ববিদ্যালয় কি চিনে? আমার বাপ মা ভাইদের সাথে তো যোগাযোগ নাই। ওই আর্মি বাইটে শুধু টাকা লাগলে মানি অর্ডার করে পাঠাইতো, যেটা বর্তমান রিটায়ার্ড আর্মি মনোমিয়া। তখন লাগতো 100-150 টাকা দিলে হইতো আর কি। ওই ভদ্রলোক আমার এখন তুমি পরীক্ষা দিতে থাকো, তো আমার নিরিখিত ফর্ম লো, এটা লো, ডেট আছে সামনে দিয়ে লেখা থাকে। হ্যাঁ, ইকোনমিক্স ফ্যাকাল্টিটা, উনি নিজে তো ইকোনমিক্স এখানে ফর্ম লো দিল। আমি পরীক্ষা দিছি আসলে বেশি দিনে, ইকোনমিক্সে দিলাম, সোশিয়োলজিতে দিলাম, ইসলামিক হিস্ট্রিতে, আর বোধহয় পলিটিক্যাল সায়েন্সে দিলাম না কিসে দিলাম। আমার শখ ছিল, আমি যেহেতু ডাক্তার তো আর হইতে পারলাম না, আমি ইকোনমিক্সটা, ওই যে আমি ইসলাম প্রফেসর স্যার আমার 32 সুযোগ দিছে, আমি ওনার মতো হমুক, এটা একটা ইয়েতে আমি ঠিক। তখনও পরীক্ষা দিয়েছি আমরা 2800, 2200, 2000 ছেলে মেয়ে এক এক সাবজেক্টে পরীক্ষা দেয়। তাদের ভিতরে যে রিটেন এডুকেশনটা হতো ভাগ্য নাকি। আমি সোশ্যোলজি টিকছি, তারপর স্টেম হিস্ট্রি টিকছি। আমি ইকোনমিক্সে টার্গেট ইকোনমিক্সে পরীক্ষা দিলাম, 800 ছেলে মেয়ের মধ্যে রিটেন আমি টিকলাম। মানে 800 না কতজন লইছে, মানে 800 না বা আরো কম আর কি, 500 আর কি, 8টি জড়িয়ে গেছে। এবার না ভাইবা রিটেন নিবে, রিটেন তো দিলাম, ভাইবাতে যে আমার ইকুয়েশন ফিকুয়েশন রেজিগেলে আমি পারি, আমি তো সায়েন্সে পড়ি নাই। আমার আমার সায়েন্সের প্রশ্ন করে যদি সমস্ত সায়েন্সের সাবজেক্ট, সায়েন্সের গুলি পারি না, অন্যটি পারি। দেখি যে আমাকে ভাইবাতে রাখে না, রিটেনে কিন্তু আমি টিকছি নাকি, রাখে নাই। তো রফিক ভাই করলো যে তুমি আতাউল ইকোনমিক্সে পড়বে কিনা, পড়লে আমি ডিপার্টমেন্টের হেড স্যারকে বলি, আমার ভাই বইলে টইলে আমি দেখি আমি ভর্তি করে। আমি ভাই আমি ছোট কাল হইতে কারো কাছে আমি এত নদী স্বীকার করি না, আপনারা ঠিকই বিরক্ত করতেছি, আমি মানুষকে জ্বালাই না। আমি ছাত্রটা এত খারাপ ছিল, আমি এমনি একবার আমি আওয়াজ করে পড়ি নাই ছোট কাল থেকে। আমি একবার দেখবো, এখনো একবার দেখবো, 2বার দেখতে হয় না, আমি আবার এটি বলতে পারবো এখনো। কিন্তু আমি যখন রিটেনে ভাইবাতে টিকলাম না, আমি পড়বো না, আপনাকে খাটো করবো না, সোশ্যোলজি বা ইসলামিক যে কোনো একটা পড়বো। পরে কোন সাবজেক্টে পড়ছিলেন? আমি পরে সোশ্যোলজিতে ভর্তি হয়েছিলাম, সিইউতে। হ্যাঁ, আর এখানে সমাজতত্ত্ব, বাংলাদেশ সমাজতত্ত্ব বলে আর কি, সমাজ কল্যাণ আছে, ইতিহাস আছে, হেডি না, ডাইরেক্ট সমাজতত্ত্ব, সোশিওলজি। পরে কত সালে আপনি সেখানে মাত্র 75 জন ছেলে নিয়েছিল, পরে ওয়েটিং থেকে আর 25 জন বা কতজন নেয়, 100 জনের বেশি তখন নিত না। তো ওইটাই পড়লাম আর কি। তা আমি 83-তে অনার্স পাস করলাম, তারপর 86-এ মাস্টার্স করলাম। তখনও কিন্তু চাকরি বাকরি কি চিন্তা করে এগুলি মাথায় আনি না আমি, চাকরি কি ধরে আমি একটানা ফাঁস করে বাইরে মেয়ার পরে যাই করি করবো। সিইউতে রাজনীতি করছিলেন কিনা স্যার? হ্যাঁ, রাজনীতি, পলিটিক্যাল রাজনীতি তখন এরকম না, রাজনীতি আমাদের ইউনিভার্সিটি তখন বাকশালপন্থী এরকম ডাইরেক্ট আওয়ামী লীগের ছাত্র লীগ মিগ এরকম আসিল না,
বাকশালপন্থী একটা আওয়ামী লীগের কি একটা ছাত্র সংগঠন ছিল, হ্যাঁ। তখন যে খাগড়াছড়ির যে ছাত্র নেতা বা আওয়ামী লীগের সেক্রেটারি জাহিদুল আলম চৌধুরী, ও থাকতো হাঁটাজারিতে, আমরা হলে থাকতাম না, কারণ এফআর হলটা হলো সব ছাত্র শিবিরের আড্ডাখানা। আমার সিট বরাদ্দ পাইও আমি থাকি নাই, কারণ এই গেঞ্জাম এখানে মারামারি। আমরা বাসা ভাড়া করে হাঁটাজারি থাকতাম, হাঁটাজারি ওই যে শেরে বাংলা মাজারের পাশে থাকতাম। আমি দেখতাম এই পারে, রাস্তার সেই পারে থাকতো জাহিদ চৌধুরী, আর আমার ক্লাসমেট দুই একটা ছিল, নানুপুরের একটা ছেলে ছিল। জাহেদে ওই এফআর হলের থেকে ইলেকশনে দাঁড়াইতো, আমার রুমে যাইতো, কথা বলবে আমার একটা ভোট দিবে না, তখন তারে ভোট দিতাম। মানে তখন থেকে ওই যে আওয়ামী লীগ পন্থী সংগঠনটারে ভোট টোট দিতাম। আমি ছোটকাল থেকে তো যুদ্ধ দেখলাম, আমি তো আওয়ামী লীগের এন্টি মেজাজে নাই। হ্যাঁ হ্যাঁ। তারপরও 86-এ ওই যে আসম আব্দুর রব ভাই ফটিকছড়ি আসতো, ওই যে ফটিকছড়ির খালেদ সাহেব, ইন্দু নন্দন দত্ত, হ্যাঁ ছোটখাটো শিল্পপতি, ওই তারা জাসদ রবের রাজনীতি করতো। বাইদে ভাই রব সাহেবে জানতে পারছে যে মানিকছড়ি এলাকায় একটা উচ্চ শিক্ষিত একটা লোক আছে, ওইখানকার লোক থেকে ইয়া পাইছে, ওই যে বর্তমান জাফর আছে না, জাফর শিকদার, ওর থেকে তথ্যটা পাইছে। ওইখান থেকে আমাদের একটা প্রার্থী দিলে আমাদের এই দলের একটা পরিচিতি হইতো, এমপি ইলেকশন করছে, আমার ঢাকা ওইখানে নিছে, নিয়ে ওনার গাড়িতে বসাইছে, এখান থেকে সিটার নিয়ে গেছে এই রব ভাই। ওনার ফাঁসে বাসায় বেড়ে সারা শহর করছি, 2-3টা মিটিং করছে, রাইতের বাজে 12টা। তখন আমার পিএস হইল বর্তমানে এম কে আজাদ যে হেডমাস্টার জিজ্ঞাসালাম, এর বড় ভাই আবুল কালাম, এ আমার এটা সিটার লইলে আমার সাথে থাকে, আর রব্বাইয়ের সাথে ঘুরি। আশ্চর্য যে আসলে পলিটিক্যাল চমক লাগায়। ইন্দু নন্দন দত্ত, খালেদ সাহেব, এটি কত পুরানা লোক, ফটিকছড়ি প্রতিষ্ঠিত, ডাক ফাটলো, এটির নাম হলো না। আদাউল কোথায়, ওকে আমার সাথে খাইতে বসাবো, তোমরা আমার সাথে বসো না। মানে এই যে রাজনীতি মানে যে একটা ফার্মপট্টি মারি, এটা চমক, এটা তখন বুঝতেন না। তো যাই হোক, আমার ভালো লাগে। রব সাহেব আমার সারা ভাত খায় না, তখন কালাম আছে যে হ্যাঁ একটু আনন্দ পায়, আরে অনেক দাম দেয়। রব ভাই ওই গভর্নমেন্ট পর্যটন হোটেলে ঢুকলো, আমরা এগুলো আদাল, তোমরা অন্য বোর্ডিং এ থাকতে পারো কিনা দেখো, এখানে কিন্তু সিট আগে বরাদ্দ না করলে তাৎক্ষণিক পাওয়া যায় না, এই সরকারি হোটেলগুলি আর কি। আমরা কাছে আছে অল্প করে টাকা আছে, এখানে দুইটা টাকা বাসায় বাড়িতে মানুষ দিয়ে আসার মতো পয়সা করে আছে। আমার তো ফুটা বেকার, এমনি আমার ভাষাইছি বেকার। তো দেখি যে যখন ওনার অ্যাটাচিটা খোলে, বউয়ের সাথে অনেকক্ষণ কথা বলছে, ওইটা আমরাও দাঁড়াই রয়েছি, আমরা দুঃখে, কারণ কিছু টাকা পয়সা পাইলে না একটু আরামে থাকতে। আমার কাছে 500-1000 টাকা আছে, এই যে এত ঘুরলাম টুরলাম, কি কয় দেখি না, আমি ইলেকশনে দাঁড়ামু, এমপি ইলেকশন করবে। হ্যাঁ হ্যাঁ। তো দেখি যে বউয়ের সাথে কথাবার্তা বইলা এবার অ্যাটাচিটা খোলে, তো আবুল কালাম মারা গেছে বেচারা, আমার ছোট আর কি, এক খুশি, মানে এটা খোলে দেখে। আমি তো স্বাভাবিক থাকি, আমি নেতা না। 500 টাকার নোট বোধ হয় উনি হাতে গনে, হ্যাঁ আস্তে টিপ মারে, দিব ভাই দিব। 10-20 হাজার টাকা দিছিল বোধ হয়, হ্যাঁ আপনাদেরকে। হ্যাঁ, দিয়ে হাতে বল, তুমি দেখো এইগুলি দিলাম, তুমি বেকার মানুষ, তুমি স্টুডেন্ট মাত্র পাস করে বাইরেছো, তুমি কোনো খরচ করবে না, শুধু আমার দলের প্রচারের জন্য সিটিতে পোস্টার যাবে, ওই শুধু ফোলা বান দিয়ে লাগাই ঠেকাই দিবে। আমার মতো বেটায় ফাঁস করি কিনা রামগড়ি থেকে সন্দেহ। তুমি আমি একটা ট্রাক পাইতেছি না, আমি ট্রাক ভাড়া চাইতেছি, ট্যাঙ্ক নিতে আমি পাইতেছি না, প্রচারের জন্য আর কি। তো উনি তো বিদায় হলো রাত্রে, পরের দিন একটা দুঃখজনক ঘটনা, উনি যখন রামগতি ঢুকলো ওনার রিক্সা ইয়েতে, আমিও কিন্তু, উনিও গেছে ওই এলাকায়, তখনও কিন্তু নমিনেশন সাবমিট হয় নাই, আমরা সাবমিট করবো, ওনার এলাকায় এমনি গেছে, ওনার অরিজিনাল বাড়ি তো রামগতি। উনি ওইখানে গেছে পরে, ওনার একটা পিএস ছিল, ওর কাছে একটা
ওর কাছে বোধহয় বৈধ রিভলভারটা থাকতো না কোনটা জানি না, একটা অন্য রিভলভারও থাকতো আমি জানতাম। ওখানে কিন্তু শুট করে দিছিল, ওনার গাড়িটা যখন আক্রমণ করেছে ওই দিন শুট করে দিছিল। একটা লোক মারা গেছিল রামগতিতে। মারা যাওয়ার পরে তো আমরা টিভিতে দেখলাম, ইয়েতে দেখলাম, তখন চিন্তা করি ওনার নাম্বারও তো রাখি নাই পার্সোনাল কথা বলতে, তখন তো মোবাইল ছিল না। চিন্তা করি যে উনি এরকম ট্যাপে পড়ে গেল, তখন প্রেসিডেন্ট এরশাদের না এন্ট্রি লোক উনি শেয়া না, উনি ঢাকা যাইয়া ওনার সাথে লেয়াজু করে ফেলছে যাতে মারার কেসটা উঠে না, এডিকশন করতে পারবে না। তো উনি ঠিকই লেয়াজু করে, আর কেসটা কিছু হয় না, উনি ঠিকই ইলেকশনে দাঁড়াইতে পারছে। তো হয়তো উনি এমপি হয়েছিল ওই বছর। আপনি কি খাগড়াছড়িতে? আমি খাগড়াছড়িতে, আমার সাথে ইলেকশন করেছিল আলিমুল্লাহ আর সমীরণ দেওয়ান। সমীরণ দেওয়ান বোধহয় আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগ ছিল তখন, মানে এইসব জায়গায় ছিল না, কেন্দ্রে ছিল ডিস্ট্রিক্টে। আর আলিমুল্লাহ সুযোগ নিল ওই যে জাতীয় বাড়ি নাঙ্গল মার্কার, ওর বড় ভাই একটা ওইখানে কারণে চাকরি করতো ডিসি অফিসে, ওনারে দিয়ে ধরে আর্মি চ্যানেল ধরে উনি এমপি হয়ে গেছে। হ্যাঁ, তখন আর্মি চ্যানেল ধরতে পারলে এমপি। হ্যাঁ, এই কথাটি আমি এইভাবে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, তখন এইরকম আমি তারপরে 7,000 কি 11,000 ভোট পাইছিলাম তখন। কি মার্কা ছিল স্যার? আমি মশাল মশাল মশাল। হ্যাঁ, ওইটা তো গেল, এটা সিএ সালের কথা। হ্যাঁ, তখন আমি সিএ সালে তো বেকার, মানে হতাশা আছি। তখন আমি জিজ্ঞাসালা স্কুলটা আবার ধরলাম, জিজ্ঞাসালা যে বর্তমান স্কুলটা আবুল কালাম সাজেদ, হ্যাঁ, এটা জিজ্ঞাসালা হাই স্কুলটার যে মাটিটা আছে না, মাঠটা, এই মাঠটা আমাকে আলিয়র মেম্বার নামে এক ভদ্রলোক, ফিলকানা ফরিশ্বরী, ওই সীমানার মেম্বার, উনি কয় ভাতিজা তুমি এত উচ্চ শিক্ষিত, একটা স্কুল করো, আমি জায়গাটা দিয়ে দিলাম। আমার তো টার্গেট কিছু স্কুল করা, তখন তো মাত্র ফাঁস করে এসে বুম ভাং করতে আসি, ওইদিকে অনেক মনোযোগ দিই না। আমার জিদ আছে কিন্তু স্কুল কলেজ করা। ওই যে উনি করলে একটা জায়গা দিলে আমি ওখানে শুরু করলাম জিজ্ঞাসা জুনিয়র বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয় শুরু করছি। ওই মাঠের মধ্যে আমি ঘর করছি, সনের ঘর, বাজার থেকে চান্দায় উঠে মাস্টার চালাইতাম, সবই করছি। কিন্তু পরে ওই এলাকার কিছু লোক আছিল ভালো না, ওরা কেবল দ্বন্দ্ব সৃষ্টি করতে আর স্কুলে ফিসে লাগিয়ে থাকতো। আমি জিদ করে আমি ঢাকা চলে গেছিলাম। ঢাকার থেকে পরে যখন 88-89-তে, এই যে 22-12-88-তে প্রেসিডেন্ট এরশাদ আসলো, এই স্কুলটা যখন রানে নিয়ে দিবি, স্কুলটা যখন সরকারি গভর্নমেন্ট ঘোষণা দিল 22-12-88-তে, আমি তখন জানতে পারলাম যে এখানে অনেকগুলি লোক ঢুকতেছে, তখন তার শিক্ষিত লোক নাই। আমি আব্দুল মজিদ ভুঁইয়া, যেটা উপজেলা চেয়ারম্যান, তখন তো পাওয়ারফুল চেয়ারম্যান, ওনার আত্মীয় হিসেবে ঢুকছি। হ্যাঁ, এরকম আর্মি অফিসারদের আত্মীয় কেউ ঢুকাইছে, যেমন এখন গুইমারা, বর্তমান গুইমারা হেডমাস্টার যেটা বাবলু, ওইটা এক আর্মি অফিসারের রেফারেন্সে ঢুকছে। আমি ঢুকলাম, আমার যেটা প্রতিষ্ঠিত তিনটুই হাই স্কুল, ওইটা রেজিস্ট্যান্ট হেড যেটা এখন সুদীপ বাবু, এটা ঢুকলো ওই স্কুলের হেডমাস্টার কাজল বাবুর রেফারেন্সে। এরকম 11 জন ঢুকছিলাম আমরা। দুর্ভাগ্য হলো কি, আমরা জানতাম না যে 22-12-88 ওই তারিখের পরে যদি একদিন পরেও নিয়োগ হয় কিন্তু চাকরি হবে না, গভর্নমেন্ট চাকরি হবে না, একদিন আগে হইলেও ঢুকতে হবে, এই নিয়মটা আমরা জানতাম না। দুর্ভাগ্য হলো জেলা শিক্ষা অফিসে আবুল হোসেন স্যার মারা গেছে, ওনার শালী খুরশেদারাও ঢুকাইলো। উনি তো জেলা শিক্ষা, উনি তো সায়েন্স শাখা সব করে, উনিও বুঝতো না যে 22-12-88 পরে ঢুকাইলে যে চাকরি হবে না। ওনার শালী চাকরি হয় নাই খুরশেদার, পরে চিটাং গুলজার না কি একটা মহিলা স্কুল আছে, ওইটাতে গভর্নমেন্ট চাকরি হয়েছিল, তাদের লোক ছিল হয়েছে। আমরা কিন্তু বেকার, এডি করতে করতে আমার বয়সটাও খাইলাম, চাকরি হইলো না, কিচ্ছু হইলো না। শেষে জিদ আসলো আমার মাথায়, আমার তুই টাকা পয়সা নষ্ট, আমার বয়সটা শেষ, সবকিছু এই স্কুলের জন্য। হ্যাঁ, 2টা বছর আমি ক্লাস করলাম। আমরা তখনকার বেসে ছাত্র কারা মনে আছে রানিয়ারে? তখনকার বেসের তো এই যে যেটি বড় 9-10, এগুলি বর্তমানে উপজেলা চেয়ারম্যান জয়নাল, নাইনুদ্দিন জেলা পরিষদ সদস্য, এরা আপনার ছাত্র। এর আগের
ওই যে 8-এ পড়তো তখন, ওই যে লক্ষ্মীজির আমরা চেয়ারম্যান, এটি 8-এ পড়তো তখন, একটা স্বর্ণের ছিল, এটি ক্লাস করাইতাম স্টুডেন্ট থাকতে। কিন্তু আনুষ্ঠানিক ভাবে ঢুকিয়ে ওই যে তাদেরকে পাইছি, জানাল মাহিনুদ্দিন আর মন্নান সাংবাদিক বা মনির, এরা তো আরো অনেক জুনিয়র। হ্যাঁ, অনেক জুনিয়র। হ্যাঁ, পরে তিনটুরি স্কুলটা কত সালে কিভাবে? মানে আমার জন্য চাকরিটা হইলো না। হ্যাঁ, হইলো না যে আমি এমনি ছাড়ি নাই, আমি ঠিকই ঢাকা গেছি, কিন্তু টাকা দিয়ে আমার টাকা তারার সংস্থাপন মন্ত্রণালয় তাদের পোস্টগুলি ক্রিয়েট করি আনে, জনজান দিয়ে আরো ব্যথা পাইলাম। আমি 10,000 টাকা দিলাম আমাদের পোস্টগুলি ক্রিয়েট করার জন্য, নবশিষ্ট। এই নামগুলি বলতেছি, নাম বলে খাটো হবে, তারা আমার টাকা দিয়ে তাদের ইয়া করি আসে, তারও কষ্ট পাইলাম। কারণ ওই বছর 91 ঘূর্ণিঝড়ের এই বছরটাতে খরা হয়েছিল, চরম খরা। আমি 10,000 টাকা দিয়ে ওই যে বাজার হোসেন দিয়ে কত টিলার মধ্যে কচুর ছড়া চাষ করাইছিলাম, বেকার তো থাকতাম মানিকছড়িতে। আমি সজল বাবু, একটা নেতা, হিন্দু নেতা, শামীম, যেটা কুমিল্লা এখন এরা প্রতিষ্ঠিত, এখানে টেলিয়াই করতো, শামীম কচুর ছড়া করলাম, আল্লাহর গজবে এটি সব চলে গেল, কিচ্ছু নাই, এত খরা। আরে কি বেকার, মানুষের টাকা দিয়েও গেল গা 10,000, আর আছে 10-12,000 টাকা। এবার এই 10,000 টাকা দিয়ে এলাম এই চাকরির ইয়া করুক, তারা পোস্ট ক্রিয়েট করুক, পোস্ট ক্রিয়েট করব মনে করছি। এবার দিয়ে কদিন পরে বলি পোস্ট ক্রিয়েট হয় নাই, আমাদের একটার হয় নাই। আমাদের হাজিরা খাতাটার লেখা থাকতো অননুমোদিত শিক্ষক হাজিরা, মানে আমাদের এই লোকটির। আমি একদিন জিদ করি, কাজল বাবু স্যার মরে গেল বেচারা, আসলে খুব ভদ্র মানুষ। কাজল বাবু, আমার ভাতের অভাব হইব না, আমি কম শয়তান না, আমি কম গাদ্দার না, আমি কেউ সার কই না, এ সার কই না বিদ্যা আমার জীবনে চাকরি দুটুকি নাই, সার কইতে হইব যে, নাহলে আমি কি একটা এনজিও চাকরিতেও যাই না, সোশ্যালজি সাবজেক্ট আমি ডিমান্ড আছে তো, আমি এনজিওতে গেলে তো আমি বড় অফিসার থাকতাম। আমি আসলে এই দেশে স্কুল টিস্কুল বানাইবার একটা টার্গেটে আমি চাকরিতে গেলাম না। আমি যে জীবনে কোনো চাকরিতে অ্যাপ্লাই করি নাই, দেখো বিশ্বাস করে না, মনে করে বোধহয় তখনকার বেকার যে টলটু স্কুল মিস্কুলে এখন লাগিয়ে রয়েছে, এটা মনে করে। আসলে আমি চাকরি আবেদনে করি নাই, কোনো প্রমাণ নেই আমি যে কোথাও চাকরি খুঁজছি। তিনটে স্কুলে কত সালে প্রতিষ্ঠিত করেন স্যার? তখন আমি জিত করে আবার 92 সালে রানী নিয়া দেবীর একটা রুমে বসে আমি আব্দুল মজিদ ভুঁইয়ার উপস্থিত পাইছিলাম, বাবু বীরেন্দ্রলাল ডাক্তার ছিল, ওনাকে পাইছিলাম। উনি আফসোস করলো যে তুমি বেড়া এত বড় শিক্ষিত লোক, এখানে চাকরিটা হইলো না, তো আরেকটা স্কুল করো বেসরকারি, চলবে। কারণ মানুষের তার স্কুল নাই, এটা ছাড়া আর কোনো হাই স্কুল নাই, জুনিয়র নাই, আরেকটা স্কুল চলবে। চলবে যে প্রপারে কাছাকাছি হবে না, একটু দূরে হইলে হবে, আমি দূরে জায়গা কই পাবো। আসলে কত কথা, মানে আমি ভুলতে পারি না। এই রাজবাড়ির কেরানির চাকরি হইতো তখন, মানে ক্লারিক্যাল কাজ করতো সালাম ভাই, চিটাঙ্গে মানুষ পান খাইতো শুধু। আমি সালাম ভাই গেলাম, বীরেন বাবু উদ্যা অনুরোধ করছে, এই ছেলেটা আমি ভাস করে বেড়া এটা চাই, একটা স্কুল বানাইতে চায়, একটু জায়গা দিলে স্কুলটা বানাইতে পারতো। ওনার জিজ্ঞাসা ইয়ে করছে তো উনি পারে। তো দাদা এটা এদের তো রবার বাগান, বর্তমান স্কুলে যে জায়গাটা আর কি পাবনা কেন্দ্রের পাশে, এটা রবার বাগান। তো এই জায়গা যদিও খাস, এটা খাস, উনি বলে দিচ্ছে এটা খাস ল্যান্ড, গভর্নমেন্ট জায়গা, ওনারা বাগান করে, এটা ছাড়বো কিনা তো বুঝি না। ওই জায়গাটা হলে সুন্দর হইতো রাস্তার পাশে। আরে অনুরোধ করে দেখেন না, বড় কুমার বেচারা স্মরণ করতে হয়। বড় কুমার মানে রাজীব বাবুর বড় ছেলে আর কি, এখনকার যে লঙ্কেশ বাবা, এই বেচারা যে এত সরল চিত্তের, আমার জায়গাটা দেবে কল্পনার বাইরে। ওনার মা অনিকা দেবী তো ছিল, ওনার বাবা রাজীব বাবু ছিল, উনি হেডম্যানের দায়িত্বে। উনি কি মনে করলো কি জানি, আমাকে 2 একর জায়গার হেডম্যান একটা রিপোর্ট দিয়ে দিছে। রিপোর্টটা তখন সাইদুল হক স্যার আসলে 93 থেকে 95 পর্যন্ত। ওনারা বললাম স্যার আপনার দ্রুত, যত দ্রুত বন্দোবস্তের জন্য ফাইলটা আমার
উনি 1 মাসের ভিতরে, এটা আমি 1.5 মাসের ভিতরে বন্দোবস্তি করে নিয়ে এসেছিলাম। এইটাই এখন বর্তমান কিন্তু হাই স্কুলের 2 একর জায়গা, 5খানি ওই জায়গাটা। আমি 92-তে মিটিং করছি, স্কুলের নামকরণ করলাম ওই জায়গা অনুসারে। 93-র 18 জানুয়ারিতে আমি ম্যাজিস্ট্রেট মিজানকে সহ, তৎকালীন ইউসুফ মেম্বার, আর বীরন বাবু, নেতা করিম, এই ছেলেটা এখনকার যে তখন ছেলে বয়স ছিল, দিলীপ ডাক্তার, এসআই খালেদ, মানে একজন এসআই ছিল রাউজান বাড়ি, ও আমার খুব বন্ধু মানুষ, এও গেল। ওসি কামাল ছিল, উনি যায় নাই তখন ওই উদ্বোধনের দিন, উনি মারা গেছে চাঁদপুরে। আমার এক ছাত্রী স্মৃতির বাবা আর কি। এরা অনেক সহযোগিতা আছে, ওদের ছবিগুলি এখনো আছে আমার স্কুলে, এখনো সংরক্ষিত আছে, সাদা কালো আর কি। তে 18 জানুয়ারিতে আমি ষষ্ঠ শ্রেণীর ক্লাস উদ্বোধন করি। প্রথম ছাত্র কি হয়েছিল স্যার? 20-30 জনের মতো, 2টা 4টা 5টা করে। তো প্রথম ছাত্র সবটির কথা মনে পড়ে না, একটার মনে পড়ে, এটা মাইয়া তো, আর কাছের মানে ওই যে আলতাফ হোসেনের মাইয়া, সুরমা সুরমা কয় না, আলতাফ হোসেনের মাইয়া সুরমা, আচ্ছা সুরমা, ওই নেতা করিমের ওয়াইফ। ওইটারে 7-এ ভাইছিলাম, এটা 7-এ ভাইছিলাম। আর ছেলেগুলির নামগুলি মনে নাই, মানে 20-30 জন পাইছিলাম। ওই যে 3টোরই পরিচিত টিন সেট পুরান ঘরটার মধ্যে স্কুল শুরু করলাম। তো ফয়েজ মাস্টার একজন শিক্ষক ছিল, এর জ্বালা যন্ত্রণা করতো। ওই তার মাঠে আমরা এডি করি কেন, তার সহ্য হয় না। ওই শিক্ষক মানে আমি রাগ হই না, কারণ এর মতো তার অল্প শিক্ষিত মানুষ না, আমি উচ্চ শিক্ষিত মানুষ। আরে ভাওটাও দিয়া চাটা খাওয়াই। ওইখানে ছিলাম 1 বছরের মতো। ওইখান থেকে যখন 94 সালে জায়গাটা পাইলাম, এই 94 সালে স্কুলের অরিজিনাল জায়গাতে আমি একটা সনের ঘর করি, 34 হাত লম্বা। এই সনের ঘরটার অবদান হলো এমকে আজাদ চেয়ারম্যান, তখন সে চেয়ারম্যান, বর্তমানে যেটা জিজ্ঞাসা ইউনিয়নের আরে হাই স্কুলের হেডমাস্টার আজাদ তখন চেয়ারম্যান। তারে বললাম যে তুই আমার ইয়া কর না, একটা রেজুডেন্ট করে একটা ঘরের কিছু টাকা দেন না, সনের ঘর হইলে একটা করি। এই রেজুডেন্ট করে ভাই আপনি, আমিও তো বেকার আছিলাম, কেন না আপনি চেয়ারম্যান বানাই দিলেন, আপনি আবার এখন বেকার এটা হয়, আমি সহযোগিতা করবো। তখন 25,000 টাকা তৎকালীন দিছিল, ওইটা দিয়ে আমি 34 হাত লম্বা একটা সনের ঘর করি, উত্তর দক্ষিণ লম্বা করে। ওইটার মধ্যে আমরা 96 সাল পর্যন্ত কি সনের ঘরটাতে ছিলাম। আমি যখন বীর বাহাদুর প্রথম, এই বর্তমান বীর বাহাদুর সাহেব, এটা আমার 1-2 বছরের সিনিয়র জুনিয়র হম আর কি। আমি জানি যে বীর বাহাদুর খুব ভদ্র মানুষ, আমি জানি। তখন পলিটিক্স করতো জব্বর, রফিক, তারা জয়নাল, মাইনুদ্দিনও তখন ছোট, মানে আরো নিচের দিকের আর কি। আমি রফিক চেয়ারম্যান বলে, বেড়া তুমি কিসের গোড়ার ডিম করো, বীর বাহাদুরে যদি একবার ঢুকাইতে পারতো, যেহেতু উনি জেলা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হয়েছে, দেখতে যে তোমার মানিকছড়ি, খাগড়াছড়ি অনেক বিল্ডিং ফিল্ডিং পাইতা। উনি তখন কিন্তু খাগড়াছড়ি তেমন কিছু পায় না। ওনাকে রফিকরা যাইয়া যখন দাওয়াত টাওয়াত করে এখান দিয়ে নিল, তখন আমার স্কুলটা বসাইছিলাম। বসানোর পরে বীর বাহাদুর এখনো তো আল্লাহ দেবে বাঁচিয়ে আছে, এই যে করোনার সময় মারা গেল, এই লোক বাইসা যায়, কারণ মানুষের দোয়া করে তো, ভালো লোক। উনি কয় একটা মাস্টার ডিগ্রি হোল্ডার লোক এখানে ফুরে একটু কয়েছে, আমি এখান থেকে যাইয়া আমি দেখি একটা বড় টিনের ঘর হইলেও করে দিতে পারিনি। ঠিক মানে ওই মাসে দেখি যে টেন্ডার হয়েছে কয় 10 লক্ষ টাকা তৎকালীন, হ্যাঁ স্কুলের নামে। এই যে লম্বা টিনের ঘরটা 120 ফুট লম্বা, এটা বীর বাহাদুর সাহেব পূর্ব দিকে যে করাই দিয়েছে, আমরা পড়ছি ক্লাসে। এইটা মানে 99, 98, 99-তে তখন গেলাম। 99-তে তখন এই যে একটা ফ্যাসিলিটিস এর বিল্ডিং এর টেন্ডার হইলো, 9-10 এসএসসি রেজাল্ট আছে তো, এই জন্য আর কি পায় না কিন্তু তখন ফ্যাসিলিটিস থেকে। এরপরে 99-তে একটা 3 তলা ফাউন্ডেশন, যেটা কমপ্লিট, এইটা করলাম।
আবার 2004 সালে, হ্যাঁ 2004 সালে ওয়াজুদ ভুঁইয়া থাকতে দোতলাটা শুরু এবং শেষ, মানে এটার আর কোনো ফাউন্ডেশন নাই, ওইটা ভাইলাম। এমনি এমনি মোটামুটি সর্বশেষ টেনশন করানোর পর আমি অবসরে আসলাম তো 22 সালের এই মার্চ এপ্রিল মাসে। তখন মোটামুটি আর রুমের অভাব হয় না মর্মে বুঝাই দিয়ে আসতে পারছি। একটা জিনিস জানতে চাচ্ছি, 1992 সালে স্কুল প্রতিষ্ঠা হয় 22 সালে অবসরে আসি আর কি। আমি এই লম্বা সময়ে আপনি তো সরকারি চাকরি পাননি বা অ্যাপ্লাই করি নাই। কি পরিমাণ ছাত্র আপনার স্কুল থেকে গিয়ে বিভিন্ন জায়গায়? আমরা তো কয়েক হাজার হবে, কয়েক হাজার তো এটা ড্রপ আউট হয়ে গেছে, এসএসসি রেজাল্ট পর্যন্ত যাইতে পারেনি। আমি 22 সালে আসার সময় তখন আমার লিস্ট থাকে বোর্ডে, 1785 জন আমার হাতে এসএসসি পাস করছে, তার মধ্যে আমি একজন। আমি গর্বের সাথে বলতে পারি তুমি একজন আর কি। হ্যাঁ, তো ছাত্রছাত্রীদের মধ্যে বিসিএস ক্যাডার আছে কিনা জানি তো, এমবি ডাক্তার আছে, পুলিশ অফিসার আছে, তারপরে এমনি ছোটখাটো চাকরি তো হাজার হাজার। হ্যাঁ, বিসিএস 43তম বিসিএস আপনার ওই যে সাকারা বিদেশে থাকে। আমি মেয়েটার পুলিশ ভেরিফিকেশনটা করাই দিয়েছিলাম কিছুদিন আগে, আমাদের বেসমেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অনেকে আছে ভালো পজিশনে আছে, ব্যবসায়িক পজিশনে আছে, আবার এনজিও তে ভালো পজিশনে অনেকে আছে, ইঞ্জিনিয়ার আছে, অসংখ্য মানে আছে। আচ্ছা স্যার, আপনার তো আসলে মানুষ তো যেটা চলচ্চিত্র নিয়ম, মানে দুনিয়া থেকে আসে, দুনিয়া থেকে চলে যায়, এখন তো শেষ দিকে, মানে দুনিয়ার সিস্টেমের শেষ দিকে বলা যায়, যেহেতু রিটায়ার করে ফেলছেন, তো এখন তিনটুরি স্কুলকে নিয়ে আপনার কোনো চিন্তাধারা আছে কিনা, বা এরকম কোনো, যেহেতু রিটায়ার করে ফেলছেন? স্কুলে রিটায়ারে আসার পর আমি টাইম টু যোগাযোগ রাখি, খারাপ দিকে যায় কিনা, ভালো বদনাম যাতে না, কষ্ট লাগতেছে কিনা আপনার, কষ্ট লাগলে ওই কষ্টটা অন্য মানুষের লাগতো, আমার লাগে না। এই জন্য, কারণ আমি তো এটা ভোগ করার জন্য বানাই নাই, পরে তো আল্লাহ ভোগ করাইছে নাকি। আমি তো অনেক স্কুল করছি, সাবমারা প্রাইমারি স্কুল যেটা সরকারি, এটা আমি প্রতিষ্ঠাতা হেডমাস্টার। আমি টিলা মাটি কাটেছি, এখন আমার এটি শক্ত, এই যে নিজে মাটি কাটতাম, এটা করলাম না। আমি কিন্তু ভোগ করার জন্য কোনো প্রতিষ্ঠান বানাইতাম না, এটাতে ভাগ্য, মানে ওইটাতে আমি বুক করছি, এই জন্য পড়ান পড়ে না, বুক করছি তো, এটা দিয়ে আমার ভরণ পোষণ হয়েছে, এটা দিয়ে আমার মান সম্মান অর্জন করলাম, এটা দিয়ে আমার দুনিয়া বিয়াসেট। কয়টা হেডমাস্টার, আমি তো চুরি করি নাই, এরকম কোনো প্রমাণ নেই আমার স্কুলে, কোনো ভুয়া ভাউচার বানাইতে, আমার তো মিথ্যা কথা বলে টাকা আউট করতে এরকম নাই, কারণ আমি বানাইছি, এটার স্রষ্টা তো আমি চোর কেমনে হইলাম নাকি। যার পরে সভাপতি জব্বর সাহেব কোনোদিন দেখতেও না, কাগজপত্র গুলো সাইন করে দিয়ে, যেহেতু আর আত্মবিশ্বাস হলে উনি তো এগুলি কিছু হাত দেয় না। এরপর তো আল্লাহ অনেক কিছু দেয়, আমার তিনতলা 2টা বাড়ি, সামনে পিছনে 3টা সেমিফাইনাল, বাইরের জগতে কিছু নাই আর কি। এগুলি তো করছি ধাপে ধাপে, এই যে 20 বছরের ভিতর একটু 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 করাতে, এগুলি ভাড়াটা দিয়ে এখন অন্তভাগে আমার বউয়ের ওষুধ খরচ, কারেন্ট বিল টিল গুলো, আমি তো পেনশনের টাকা এখনো পাই নাই। আমি শুধু আমার বেতন দিয়ে করতো না 8 লক্ষ টাকা, 8,10,000 টাকা পাইতাম 11 মাসের মাথায় অবসর। এখানে পার্সু করতে হয়, তদবির করতে হয়, স্বাভাবিক টাকা আসে না। আমি তো বসে থাকার লোক না, আমি গত সপ্তাহে গেছি, আমি সচিবের সাথে কথা বলে আমার ভাতাগুলি সহসাত পাঠাই দিবে 25 লাখ টাকার মতো। আমার টাকা পুরো এটাই ঢাকা ঘুমায়, তারপর তো আমি উফেস নাই, ভালোই আছি আল্লাহ দিলে সময় মতো। আপনার ভালো থাকার কারণ আছে, আমার ছেলে নাই তো, আমাদের ইসলামিক ইয়েতে আছে 3টা মেয়ে থাকলে নাকি জান্নাতবাসী হয়। আমি অনেক হুজুরে বলি 4টা মেয়ে হইলে কি হয়, না 3টে হইলে তো আমাদের নবীর সাথে ইয়া হয়, কি হয় পরকালে, মানে বসবাস করার সুযোগ হয় নাকি। এখন তো আমার 4টা মেয়ে, আমি তো নবীর পুরা বংশের সাথে তাহলে বসবাস করতে পারবো নাকি, তো 4টা মেয়ে না আমার নাকি। তো এই 4টা মেয়ে বিয়ে হয়েছে, মোটামুটি ভালোই আছে। একটা মাইয়ের একটু জিদ করে ব্যতিক্রম পড়ানোর কারণ আছে। আমি যখন জেলা প্রাইমারিতে আমার মেজো মেয়েটা রিটেন পরীক্ষা দিল, তো অনেকে তখন জয়নাল বা মাইনুদ্দিন তারা এত পজিশনে নাই তখন,
জব্বর ওই পজিশনে ছিল না, জায়েদ চৌধুরী টৌধুরী আছিল, ওই জেলা পরিষদের মাতবর টাতবর আর কি। আমি জায়েদে গেলাম, জায়েদ তুমি তো আমার বেস্টমেট, আমার মেয়েটা রিটেন যদি টিকে তোমার মেয়ের চাকরি হবে, রিটেন টিকলে। আমি আর খবর রই না, আমার সবিক চেয়ারম্যান বর্তমান কি আপনি বসে হয়েছে, আপনার মেয়ে জুমও তো রিটেনে বেড়া রেজাল্ট আমার কাছে আছে। তাই নাকি? আমি জাহেদের বাসা গেছিলাম, রেজেক সাহেব সহ। তুই কাজে তোমার তো বেসমেন্ট বলে আমরা তো জানতাম না, তাহলে মাঠটা তোমার বন্ধু, এটা বলি না আর কি আমরা। তুই উনি 20 জনের মধ্যে আমার মেয়েটার নামটা ছিল, উনি 20 জনের তদবির করবে, অর্থাৎ উনি জেলাবের সদস্য তো ওনার একটা আবদার আছে না, যেহেতু রিটেনে টিকছে 20 জনের চাকরি হবে। কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকে ঘুমে রেখা যারা জেলাবের চেয়ারম্যান ছিল বা অন্য পদ পদবী ছিল, নাম বলতেছি না, ওরা দরজা বন্ধ করে তারার কাম তারা করে ফেলছে। জাহেদ সাহেবের একটাও ওই তালিকার ওনার রাখছি কিনা জানা নেই আমার। তো উনি লজ্জা পাইয়া এই যে দ্বন্দ্ব ফেসাদ হইল না অনেকগুলি, এখন তো উনি রাজনীতি থেকে দূরে সরে গেছে। ওনার কোনো দোষ নেই, কারণ চেষ্টা করেছে জিত করে। আমার কোনো বাচ্চার জেনারেল লাইনে পড়াই না, আমি রুমু যেটা তৃতীয় এটা আমি, তুমি জেনারেল লাইনে পড়ার দরকার নেই, কারো কাছে চাকরি খোঁজার দরকার। তোমার বাপেও চাকরি খোঁজে নাই, তোমার বাবা 30 জন লোককে চাকরি দিছে আমার স্বাক্ষরে। এখন আমার চাকরি ফাইয়া তারা ভরণ পোষণ চলতেছে, তাদের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ায়। আমি কারো কাছে চাকরি খুঁজিও নাই, আমার বাচ্চা কাচ্চাও কারো কাছে চাকরি খুঁজবে না। তখন সে বৃষ্টির ডেন্টিস্ট, ও আমার শহর থেকে আইনে আমার বাসার নিচে চেম্বার, ও রুগী দেখে প্র্যাকটিস করে, ভালো চলতে পারে। যাক, ধন্যবাদ স্যার। আসলে আপনার জীবনের পুরো গল্প শুনতে গেলে তো আমাদের অনেক রাত শেষ হয়ে যাবে। না না, এগুলো অনেক। তারপর আপনি আমাদের বিশেষ করে স্মরণ করি আমি আব্দুল মজিদ ভূঁইয়া, আমার ফুয়াতো ভাই, মামাতো ফুয়াতো, আমরা ওনার নানি, আমার দাদি, আর জনাল চেয়ারম্যানের দাদা, এগুলো আপন ভাই বোন, ওই সূত্রে আমরা আত্মীয়। তো মজিদ মোল্লা সাহেব মানেশ্বরীর স্থপতি বললে চলে, বাঙালিদের স্থপতি। বাঙালি পরবর্তীতে উপজাতিরাও তো সম্মান করতো, সবাই মিলে। উনি তো উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান, উনি পদগার সৃষ্টি তো উনি করলো, ওনাকে স্মরণ করতেছি। আর পাশাপাশি আমার তিনটে স্কুলটা এতটুকু আগায় যাওয়ার পিছনে বাবু বীরেন্দ্রলাল চক্রবর্তী, ওনার বেতন থেকে 500 টাকা তখন দিছিল, প্রথম ডোনেশনটা 500 টাকা তখনকার। আর হাজি আবু তাহের সাহেব ওনার প্রতিষ্ঠাতা বানাইছিল। এখন একটা ছবি স্কুলে আমি ঝুলে আসছি, যাতে এটা কেউ যাতে অসম্মান না করে, এটা বলে আসছি, এটা এখনো আছে। আর অনেক হাসান মেম্বার, দুলা মেম্বার, ইসুম মেম্বার, মানে ওইদিকে তিনটুরির আলমগীর সাহেব, আর্মি আলমগীর, তোমার বাপ, ওরা অনেক সহযোগিতা করতো স্কুলটা গড়ার কাজে আর কি। এদেরকে মনে পড়ে, এরা তো অনেকে নাই এখন, কষ্ট লাগে মনে পড়ে ওদের কথা। ধন্যবাদ স্যার, আপনি আমাদের এই সাফল্যের গল্প, আমাদের এই পেজের এই নতুন আরেকটা পর্বে আপনি আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। আপনার জীবনের কিছু গল্প, উঠে আসার গল্প দীর্ঘ অনেকক্ষণ ধরে শুনলাম। তো আমরা আপনার অনুপ্রেরণায় আমরা চাচ্ছি যারা নবাগত, যারা এখনো যারা বেকার, MA পাস করে করি, তারাও যেন আপনাদের মতো হয়ে দেশের জন্য, যারা MA পাস বেকার সঙ্গত কারণে, কারণ আমাদের দেশে এখন প্রতিযোগিতা বেশি এবং হাজার হাজার ছেলে মেয়ে বাইরে হইতেছে, কিন্তু বাইরে কোথায় যাবে? গভর্নমেন্ট হয়তো এগুলি সামাল দিতে পারতেছে না। আর যে শিক্ষা প্রতিষ্ঠান মান ভালো না, ইউনিভার্সিটি 6টা আমাদের সময় সারা বাংলাদেশে, এখন 600 কি আমি জানি না, নামও জানি না। হ্যাঁ, সরাসরি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে পারছি, এটাও একটা আমার গর্ববোধ। এখন তো ইউনিভার্সিটি, এগুলো হলো ইউনিভার্সিটির অনুমতি নিয়ে বিভিন্ন কমার্শিয়াল কাহিনী আর কি। তো যার ফলে শিক্ষার মান ভালো না, যার ফলে ছেলে মেয়ে কাজে লাগতে পারতেছে না। যারা মেধাবী, কারণ BCS ক্যাডার যারা হয়, তাদেরকে কারো দয়া মায়া তো আসে না, সব মেধাবী আসে। অনেক গরিব মানুষের ছেলে মেয়ে দেখেছি ইদানিং এই BCS ক্যাডারে প্রশাসনে, ডাক্তারি, মাস্টারি ইত্যাদি ভর্তি হয়। যেমন আমাদের হাবিবে একটা মেয়ে, যেটা MBBS পড়ে, 3rd ইয়ার বোধ শেষ,
ওর বাবা তো কোনো শিক্ষক না, কিচ্ছু না, প্রাইভেট টিউশন ইউনুস। তো আর্থিকভাবে খুব কষ্টে আছে, কষ্টে চলে, কিন্তু মেয়েটা ঠিকই পড়ালেখা করতেছে। লজ্জায় বলে না কাউকে, কারণ বিক্রি করারও আর কিছু নাই। আমি যতটুকু চাকরি থাকতে সহযোগিতা করতাম, অনেক সময় কষ্ট লাগে। হাবিবা পড়তেছে যে ও টিউশনে করে করে ডাক্তার হইতেছে আর কি। ওর বাবার কোনো আর্থিক কিছু নেই, কোনো চাকরি নেই, আর ও অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক করা। ইউনুস সাহেব যেটা, তো মানিক শরীরে গর্ব তো, এরা এমবিবিএস পড়ে ভালো। সবাই সহযোগিতা করার দরকার আছে, এগিয়ে আসা দরকার আছে। এই জন্য স্যার আজকে এ পর্যন্তই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমিও তোমাকে ধন্যবাদ জানাই এই জন্য যে তুমি আমার হাতে গড়া, তুমি আবার প্রাইমারি টিচারই করো, তুমি আমার পেশাটা চয়েস করে নিলা। আবার তোমার বাবা একজন ফ্রিডম ফাইটার ছিল, আবার অবসরপ্রাপ্ত সৈনিক ছিল, সেনা সদস্য। উনি মারা গেছে হয়তো কয়েক বছর আগে। তো তোমার আরেকটা চাচা ছিল ভারতের, ও আমার সাথে পরিচয় ছিল। উনি এই লিভার ক্যান্সার হয়ে মারা গেছে, খুব কষ্ট লাগছে। ওনার ইয়েগুলো আমি পাইছি, ওনার সাত্তার এগুলো খুব কষ্ট লাগছে, কারণ এত মেধাবী ছিল। আমাদের মুসলিম বাঙালি ত্রিপুরার নাম করা ছেলে আসিল, ও তো মারা গেল গত বছর। এগুলি মনে পড়লে কষ্ট লাগে। তোমাদেরকে ধন্যবাদ। মানে এত লম্বা কথা, এগুলি তো কেমনে কি রেকর্ড করতে যায় না, এগুলি তো আরো কত কথা আছে না। তো আমি সবাইকে দোয়া করি, আমি পরশ্রী কাতর না, আমার কতগুলি কোয়ালিটি আছে। আমি কারোর সাথে এত মিশাইতে পারবে না। আমি খুব লোভী লোক না, আমি অল্পে সন্তুষ্ট থাকি। আমি রাজনীতিতে যাই আরেকজনের ডিস্টার্ব করি নাই। আমি শিক্ষার জগৎ নিয়ে শিক্ষাতে লাইফ কাটাই দিছি। আমাকে যদি 1000 কোটি টাকাও দেয়, আমি রাজনীতির ওই যে ইলেকশনে দাঁড়ানো, চেয়ারম্যানে দাঁড়ানো, এগুলি আমার দ্বারা সম্ভব না। আমার বউ বাচ্চা এগুলি পছন্দ করে না। তবে যারা করে তাদেরকে সহযোগিতা করি, কারণ কেউ না কেউ এলাকা চালাইতে হবে, তো সহযোগিতা করি। স্থানীয় প্রশাসন আমাকে শুরুতে আইসা না চিনলেও পরবর্তীতে হলে চিনে খোঁজে, সহযোগিতা নেয়, পরামর্শ নেয়, অনেক সম্মান দেয়। এটাই। আর আমার ছাত্ররা দিতে আমার সম্পর্কে জানে, তো তারা আমারে দোয়া করে, আমিও করি। এছাড়া আর কি করার। হ্যাঁ, তো তোমরা ভালো থাকো, তোমরা মাঝে মধ্যে আইসো, যেহেতু আমার অবসর জীবন, কারণ ছেলে পেলে নাই তো, বুঝো না, তোমরাই তো ছেলে, তো তোমাদেরকে দোয়া করি আর কি। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত।